সবাইকে শুভেচ্ছা। যে যেখানেই বসে আমাদের কথা শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা যারা দেশের বাইরে পড়তে যেতে চান তাদের পছন্দের তালিকায় ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড সবার প্রথম দিকেই থাকে। অনেকগুলো কারণ আছে। প্রাগৈতিহাসিক কাল থেকে এই ইউনিভার্সিটিটি ঐতিহ্যবাহী, আধুনিকতার ছোঁয়া এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ টপ থাকার কারণে আমাদের সবার মনের মধ্যে একটি বাসনা কাজ করে এখানে যদি পড়া যায়। এর অনেকগুলো উপকারিতাও আছে। একটি ভালো ইউনিভার্সিটিতে অথবা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যদি আপনি পড়েন, আপনার পরবর্তীতে চাকরি জীবনে বা কর্মজীবনে অথবা একাডেমিক লাইফে অথবা কোলাবোরেশনের ক্ষেত্রে এটি অনেক বেশি হেল্পফুল হয়। এই জন্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড পছন্দের তালিকায় একেবারেই শীর্ষে থাকে। শুধু আপনার ইচ্ছা থাকলেই হবে না, আপনাকে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়ার মতো করে নিজের একাডেমিক লাইফ এবং নিজের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেগুলোকে আপনার গুছিয়ে রেডি করতে হবে, যেন খুব সহজেই আপনি অ্যাপ্লাই করার পরে তাদের কাছ থেকে ডাক পান। আমার এক পরিচিত জন অক্সফোর্ডে থেকে পিএইচডি কমপ্লিট করেছেন। তার একটি কথা আমার কাছে খুব ভালো লেগেছে। উনি বলেছিলেন যে অক্সফোর্ডে যারা পড়ছে এবং যারা পড়ছে না তাদের মাঝে আসলে বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে সাহস করে আসলে আপনি অক্সফোর্ডে অ্যাপ্লাই করছেন না। অক্সফোর্ডে আপনি যদি অ্যাপ্লাই করেন এবং নিজেকে গুছিয়ে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি অক্সফোর্ডে চান্স পেয়ে যাবেন। অক্সফোর্ডে ভর্তি হওয়ার জন্য বা অক্সফোর্ডে অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিসপত্র দরকার এটি নিয়ে আপনি প্রচুর অনলাইন কন্টেন্ট পাবেন, কিন্তু সবচেয়ে বেস্ট কন্টেন্টই আসলে হচ্ছে অক্সফোর্ডের ওয়েবসাইট। অনেস্টলি স্পিকিং, আমি ইউনিভার্সিটি খোঁজার জন্য অনেকগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখেছি, অনেকগুলো অনলাইন কন্টেন্ট দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি এটি পৃথিবীর সবচেয়ে সেরা ওয়েবসাইট। কেন বলছি? তার কারণ হচ্ছে আপনি এই ওয়েবসাইটটিতে যখন যাবেন আপনি একদম ক্লিয়ার কাট প্রত্যেকটি ইনফরমেশন, অর্থাৎ আপনার মনে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর প্রশ্নের উত্তর আপনি তাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছেন। এবং ওয়েবসাইটে আপনাকে গাইড করা আছে যে কোন স্টেপের পরে কোন স্টেপ, কোন তথ্যটি জানার পরে কোন তথ্যটি আপনার পক্ষে জানা প্রয়োজন, ইচ এন্ড এভরিথিং আপনি ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন। এবং আপনি যখন অ্যাডমিশন পোর্টালে ঢুকবেন সেখানেও ইনস্ট্রাকশনগুলো এত ক্লিয়ার কাট দেওয়া আছে যে আপনার পক্ষে বুঝতে কোনো কষ্টই হবে না যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা কি আসে। যাই হোক, আজকের এপিসোডটি গতানুগতিক এপিসোডদের চেয়ে একটু আলাদা। সাধারণত আমরা অনলাইন কন্টেন্টে বা ইউটিউবে আমরা সফলতার গল্পগুলো শুনতে পাই। আজকে আমি আমার শেয়ার করব আমার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাইবা দেওয়ার পরে আসলে কিভাবে বাদ হলাম বা পসিবল কারণগুলো কি কি ছিল এই সম্পর্কে আমার নিজস্ব মতামত। আমি অ্যাপ্লাই করেছিলাম অক্সফোর্ডে ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনে এমএসসি করার জন্য। কিভাবে আসলে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন এটি নিয়ে আমি একটি সেপারেট পর্ব করব। তাই আপনারা যারা আমাকে শুনছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি আপনি ক্লিক করুন, যেন আমাদের যে কন্টেন্টগুলি আসুক সেগুলো সহজেই আপনি নোটিফিকেশন পান এবং আপনি এনজয় করতে পারেন। আপনারা সবাই হয়তো জানেন যে অক্সফোর্ডের অ্যাডমিশন পোর্টালটি ওপেন হয় বছরের একেবারে শেষের দিকে এবং এটি মোটামুটি ডিসেম্বর পর্যন্ত খোলা থাকে। ডিসেম্বরের মধ্যে যারা অ্যাপ্লাই করছেন তারা অক্সফোর্ডের নিজস্ব যে স্কলারশিপ তার জন্য এলিজিবল হবেন। এবং আপনি অ্যাডমিশন সাইটে ঢুকে অর্থাৎ ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে আপনার যে ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সে পেজটা ঢুকলেও আপনি দেখতে পাবেন অনেক সময় ডিসেম্বরের পরেও আপনার অ্যাডমিশনের জন্য পোর্টালটি ওপেন থাকে, কিন্তু আপনি তখন অক্সফোর্ডের নিজস্ব স্কলারশিপ পাওয়ার জন্য এলিজিবল হবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অবশ্যই ডিসেম্বর ডেডলাইনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনি অক্সফোর্ডের স্কলারশিপ পান বা না পান এর পাশাপাশি আপনাকে অন্যান্য স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ডিটেলস আর কিছু বলছি না। আমি ডিসেম্বর ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম এবং জানুয়ারি মাসের শুরুর দিকে আমার কাছে একটা ইমেল আসে যে আমি তাদের এই সাবজেক্টে ভাইবা দেওয়ার জন্য লিস্টেড হয়েছে। সো এটিকে আপনি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটও বলতে পারেন, অর্থাৎ তাদের যতগুলো সিভি তারা পেয়েছে বা যতগুলো অ্যাপ্লিকেশন পেয়েছে তার মধ্যে থেকে স্ক্রিনিং করে তারা হয়তো অল্প কিছু মানুষকে মনোনীত করেছে ইন্টারভিউ করার জন্য। সো আমাকে ইন্টারভিউ ফেস করার জন্য আমাকে তারা ইমেল করেছে, কিন্তু আমাকে যখন ইমেল করে ইমেল থেকে আমি প্রায় 2 দিনের মতো সময় পেয়েছিলাম ভাইভাতে প্রিপারেশন করার জন্য। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যদি আগে সিরিয়ালে পান, হয়তো আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো ওদের একেবারে শুরুর দিকেই ভাইবা দিয়েছি, এই জন্য হয়তো প্রিপারেটরি টাইমটা কম পেয়েছি। কিন্তু আপনি যদি হয়তো সিরিয়ালের শেষের দিকে থাকেন, অর্থাৎ শর্ট লিস্টের সিরিয়ালের শেষের দিকে থাকেন, তাহলে হয়তো বা কিছুদিন সময় আপনি বেশিও পেতে পারেন।
এটি আসলে জানা কোনোভাবেই সম্ভব না যে আপনি কি শর্টলিস্টেড সিরিয়াল আগে আছেন বা পরে আছেন, বা লিস্টটা কি বাংলাদেশ দিয়ে আগে শুরু হলো না অন্য কান্ট্রি দিয়ে শুরু হলো, এটি আসলে কোনোভাবেই জানা যায় না। যাই হোক, আপনি ইন্টারভিউ যে ইমেল পাচ্ছেন সেই ডেটটা বলা আছে এবং আপনাকে একটা অ্যাপ্রক্সিমেটলি টাইম দেওয়া আছে। এক্ষেত্রে খেয়াল করবেন যে ইউকের সাথে বাংলাদেশের একটা টাইম ডিফারেন্স আছে, তাহলে আপনাকে যে টাইম দেওয়া হবে তার সাথে বাংলাদেশ টাইমে আপনি একটু সামঞ্জস্য করে নিজেকে রেডি রাখবেন। কারণ মনে রাখবেন যে এই ভাইভাটি আপনার অসম্ভব রকমের আকাঙ্ক্ষিত একটি ভাইভা। সো এখানে সামান্য কিছু ত্রুটি আপনার পুরো ভাইভাটাকে, আপনার পুরো ভাইভার দিনটাকে নষ্ট করে দিতে পারে এবং আলটিমেটলি আপনার আউটকামও খারাপ হতে পারে। যাই হোক, ভাইবা বোর্ডের জন্য আমি যখন ডাক পেয়েছি, বুঝতেই পারছেন অসম্ভব রকমের আনন্দ লেগেছে যে শর্টলিস্টেড হয়েছে। শর্টলিস্টেড হওয়া মানেই হচ্ছে আপনার কিন্তু সম্ভাবনাটি অনেকটাই এগিয়ে যাওয়া। যাই হোক, আপনার ভাইবা বোর্ডের আমাদের সাবজেক্টে, আমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছি সেখানে আসলে কে কে ভাইবা বোর্ডে থাকবেন পসিবলি তার ডিটেলস ছিল না, কিন্তু অক্সফোর্ডের অন্য অনেক সাবজেক্টই পসিবল ভাইবা বোর্ডে কারা থাকছেন তাদের ডিটেলসটা দেওয়া থাকে, যার ফলে আপনি আসলে ওয়েবসাইট ঘেটে বা অনলাইনে গুগল করে জেনে নিতে পারেন যে আপনার ভাইবা বোর্ডে যারা থাকছেন তাদের পসিবল ইন্টারেস্ট কি, তাদের পসিবল জীবন বৃত্তান্ত, তাদের ওয়ার্কগুলো আপনি জানতে পারেন। যদি দেওয়া নাও থাকে সেক্ষেত্রেও আপনি অক্সফোর্ডের ওয়েবসাইট ঘেটে যে আপনার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি কারা, তাদের মধ্যে সিনিয়র ফ্যাকাল্টিরাই সাধারণত আপনার ভাইবা বোর্ডে উপস্থিত থাকবে। সো তাদের জীবন বৃত্তান্ত, তাদের ওয়ার্ক ইন্টারেস্ট বা অক্সফোর্ডের এই ডিপার্টমেন্টের পার্টিকুলার কোনো ইন্টারেস্ট আছে কিনা, কোনো নতুন কাজ করছে কিনা, এগুলো আপনাকে আসলে জেনে নিতে হবে। এই ভিডিও শেষের দিকে আমি এই সম্পর্কিত আরো কিছু কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে আমি কথাটা বলছি যে অক্সফোর্ড গেটে আপনার পসিবল ফ্যাকাল্টিরা কি কি কাজ করছেন, তাদের পাবলিকেশনগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। যাই হোক, আমার এক্সামটি যেদিন হয়েছে সেদিন বিকেল 5টায় আমার শিডিউল ছিল। সো 5টার বাজার আগে থেকেই আমি যথেষ্ট এক্সাইটেড, আমি মোটামুটি রেডি হয়ে বসেছিলাম। আমি যে অনলাইন লিঙ্কটি শেয়ার করা হয়েছে এটিতে প্রায় 5 মিনিট আগেই আমি জয়েন করে রেখেছি, কিন্তু ওনারা ঠিক টাইমলি ঠিক 5টা বাজেই ওনারা লিঙ্কটি ওপেন করে আমার সাথে গ্রিটিংস অর্থাৎ কিছু শুভেচ্ছা বিনিময় করেন। প্রথম দিকে 3জন ফ্যাকাল্টি ছিলেন, 3জন ফ্যাকাল্টি একে একে তাদের নিজেদের পরিচয় দিলেন, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করেন এবং তাদের পদবি কি। এরপরেই আমাকে বলার সুযোগ দিলেন যে নিজের সম্পর্কে কিছু বলার জন্য। সো আমি চেষ্টা করেছি আমার মোটামুটি এসওপিতে আমি কিছুটা ব্যাপার গুছিয়ে রেখেছিলাম, বা এসওপিতে বা স্টেটমেন্ট অফ পারপাসে কিছুটা তো আমরা লিখিয়ে রাখি, বা আমরা এসওপি লিখতে লিখতে অনেকটা ওরিয়েন্টেশন নিয়ে নেই যে আসলে কি কথা বলবো, আমার ইন্টারেস্টের জায়গাটা শেয়ার করব। সো আমি আমার টপিক্যাল মেডিসিন রিলেটেড যে কাজগুলো, ডেঙ্গু বা চিকুনগুনিয়া রিলেটেড যে কাজগুলো করেছি, এবং লাস্টলি যে কোভিড-19 সময় আমার কিছু কাজ ছিল সেগুলোকে হাইলাইট করে আমি বলার চেষ্টা করেছি যে এই জায়গাগুলোতে আমার আসলে ইন্টারেস্ট আছে, যেন আমি পরবর্তীতে লিডিং কোশ্চেনগুলো এই রিলেটেড পাই। এটা ছিল আসলে আমার ভাইভা বোর্ডের মূল উদ্দেশ্য। যেই মাত্র আমি বলা শেষ করলাম আমার নিজের সম্পর্কে, তখন প্রথম ফ্যাকাল্টি আমাকে প্রশ্ন করলেন যে এত ইউনিভার্সিটি থাকতে এবং ইউনিভার্সিটির অনেক সাবজেক্ট থাকতে কেন পার্টিকুলারলি আমি আসলে এই সাবজেক্টটিকে বেছে নিলাম এবং কেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বেছে নিলাম। এটি আসলে খুব প্রোটোটাইপিক একটি প্রশ্ন। মনে রাখবেন যে এটি আপনার ক্ষেত্রে হয়তো প্রথম কোশ্চেন হতে পারে, কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন হতে পারে, কিন্তু এটি আনসার করাটা খুব জরুরি। আমি আমার মতো করে কিছু আনসার বলার চেষ্টা করেছিলাম যে কেন আসলে আমি এই ডিপার্টমেন্টটাকে বেছে নিই। সো সেকেন্ড যিনি ছিলেন আমার ফ্যাকাল্টি, উনি এই প্রশ্নটা থেকে একটা লিডিং প্রশ্ন করেছেন যে আমি যখন বলেছি যে এই সাবজেক্টে অনেকগুলো জিনিস শেখার বা কোর কম্পোনেন্ট আছে যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, পার্টিকুলারলি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এই সাবজেক্টটির কোর্স কম্পোনেন্টের মধ্যে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস শেখার সুযোগ আছে। দেন তিনি প্রশ্নটি আসলে লুফে নিলেন এবং আমাকে পরবর্তী প্রশ্নটি করে বসলেন যে তোমার কি মনে হয় যে লিডারশিপ কি অ্যাকোয়ার্ড না এটা আসলে বাই বর্ন হতে পারে এটি। সো এই প্রশ্নটি আসলে আমি আমার মতো করে আনসার করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি প্রশ্নটি আনসার শেষ করার পরেই বুঝতে পেরেছি যে আসলে এটা আমি আসলে ঠিক সঠিকভাবে হয়তো বলতে পারিনি, কারণ আমার প্রশ্ন শেষ হওয়ার আগে উনি আমাকে প্রশ্ন করেছে যে তাহলে আপনি একটা এক্সাম্পল বলেন গুড লিডারশিপের, যে লিডারশিপের কারণে পৃথিবী অনেক বেনিফিটেড হয়েছে। আসলে ইনস্ট্যান্ট আমার মাথায় সেই প্রশ্নটি আনসার ছিল না, আমি আমার মতো করে একটা আনসার দিয়েছি, কিন্তু আসলে আমি আনসার দিয়েই বুঝতে পেরেছি যে এটি আসলে মানে খুব স্যাটিসফ্যাক্টরি আনসার ছিল না।
এর পরবর্তীতেই আরেকজন যে ফ্যাকাল্টি উনি আমাকে প্রশ্ন করলেন যে অক্সফোর্ডে আসলে মাল্টিপল কালচারের এবং মাল্টিপল কান্ট্রির ছেলে এবং মেয়েরা পড়তে আসে। সো আমার ক্ষেত্রে এই যে একটা কালচারাল ব্যারিয়ার সম্পর্কে বা কালচারাল ব্যারিয়ার কোনো আসলে বাধা হয়ে দাঁড়াবে কিনা, আমি মোটামুটি আমার মতো করে এই প্রশ্নটা আনসার করেছি। আমার কাছে ভাইবা দিয়ে মনে হয়েছে একমাত্র এই প্রশ্নটি আনসারই আমি হয়তো গুছিয়ে সুন্দরভাবে বলতে পেরেছি। এবং লাস্ট যে যিনি ছিলেন ভদ্র মহিলা, উনি আমাকে প্রশ্ন করেছেন, ধরো তোমাকে কয়েক মিলিয়ন ডলারের রিসার্চ গ্র্যান্ট দেওয়া হলো এবং তোমার রিসার্চ ইন্টারেস্টের জায়গাতে তোমাকে এই টাকাটা খরচ করতে হবে, তুমি আসলে কোন প্রজেক্টে এবং কিভাবে আসলে এই ফান্ডটা ম্যানেজ করবে। সো আমি যেহেতু ভাইবার শুরু থেকেই আমি বলার চেষ্টা করেছিলাম যে আমি ডেঙ্গু নিয়ে অনেকগুলো কাজ করেছি এবং ডেঙ্গু নিয়ে আমার একটা পার্টিকুলার ইন্টারেস্ট আছে। সো আমি বলার চেষ্টা করেছিলাম যে আমি ডেঙ্গুর মূল কারণটা হচ্ছে আসলে মসকিটো। বাংলাদেশের গভর্নমেন্টের অনেক চেষ্টা থাকা সত্ত্বেও মসকিটোকে আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। সো আমার একটা স্পেসিফিক আইডিয়া ছিল যে মসকিটো কন্ট্রোলের জন্য আমি বলেছি আমি আসলে সেই রিসার্চটিতেই তাকে খরচ করতে চাই এবং আমার ইনস্টিটিউশনাল যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির মধ্য দিয়ে আমি খুব সহজে এবং খুব ট্রান্সপারেন্টলি এই ফান্ডটা ম্যানেজ করতে পারবো। সো এরপরে ওনাকে আমাকে শেষ প্রশ্নটি করেছেন আরেকজন ফ্যাকাল্টি। সো উনি জানতে চেয়েছেন যে আমার আসলে এই কোর্স সম্পর্কে আর কিছু জানা আছে কিনা। এই ভাইবার অনেকগুলো ভুল আমি করেছি, কিন্তু এটি আসলে ফাইনাল ভুল ছিল। আমি ওনাদেরকে আসলে বলেছি যে আমি তোমাদের ওয়েবসাইট সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন জেনেছি ওয়েবসাইট থেকে, এবং আমার একটা ফ্রেন্ডও তোমাদের ডিপার্টমেন্টে পড়াশোনা করে, সো তার কাছ থেকে ডিটেলস আমি জানি। সো এই মুহূর্তে আসলে আমার তেমন কিছু জানার নেই। সো এটি আসলে একটি খুব বিগ মিস্টেক এই ধরনের ইন্টারভিউর ক্ষেত্রে। এটা আমি কিছুক্ষণ পরেই এক্সপ্লেইন করব যে আমি আসলে কি কি ভুল করেছি বলে আমার কাছে মনে হয়েছে। এরপরে গ্রিটিংস করে আমার ভাইবাটি শেষ হলো। ভাইবা শেষ হওয়ার আগ মুহূর্তে অর্থাৎ এই কোর্স কোঅর্ডিনেটর যিনি ছিলেন উনি আমাকে জানিয়েছিলেন যে এই ভাইবা প্রসেসটির ফলাফল হতে কিছুটা দিন সময় লাগে, আমাকে শেষ হওয়ার পর্যন্ত ধৈর্য ধরে রাখতে হবে এটি। সো এটিও তাদের একটা ফর্মাল বক্তব্য থাকে যে কতদিন পরে বা তাদের এই সিলেকশন প্রসেসটা কেমন হয় সেটা নিয়ে তারা আসলে 30 সেকেন্ড থেকে প্রায় 1 মিনিটের মতো করে আপনাকে ডেসক্রিপশন দিবে। এরপরে আনুষ্ঠানিকভাবে আপনার ভাইবা সেশনটি শেষ হবে। আমার আসলে এই ভাইবাটি দেওয়ার পরে আমি নিজেই খুবই ডিসস্যাটিসফাইড ছিলাম, মানে আমি বুঝতেই পারছিলাম যে আমার আসলে এটি সাকসেসফুল কোনো আউটকাম আসবে না। কেন মনে হয়েছে আমি একটু এক্সপ্লেইন করি। মনে রাখবেন যে অক্সফোর্ড থেকে কোনোভাবেই আপনার এই অ্যানালাইসিসটি পাওয়া সম্ভব না যে কেন ওরা আসলে আপনাকে সিলেকশন করেনি বা কেন আসলে আপনি বাদ পড়লেন। আমার অক্সফোর্ডের ভাইবা থেকে আমি যে ধারণাগুলো নিজেই করতে পেরেছি সেগুলো একটু শেয়ার করি। যেমন আমার ভাইবা বোর্ডটা ছিল বিকালে, আমি যথেষ্ট পরিমাণে অ্যাংশাস ছিলাম বিফোর ভাইবা ফেসিং, এবং আমি যখন জুম কানেক্ট করি তখন দেখা যাচ্ছে যে আমার সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম কিন্তু তারা আমার কথা শুনতে পাচ্ছিল না। সো আমি তাদের কাছে সময় চাচ্ছিলাম যে আমাকে একদম কিছুক্ষণ সময় দাও যে আমি এর মধ্যে সাউন্ড সিস্টেমটা ঠিক করে রাখি। সো এটি আমাকে আসলে খুব অপ্রস্তুত করে তোলে, যে মানে একটা ভাইবা বোর্ডের শুরুতেই একটা যথেষ্ট এক্সাইটমেন্ট থাকে এবং শুরুতেই আমি আমার এক্সামিনারদেরকে বলছি যে আমাকে একটু সময় দাও, আমি সাউন্ডটা ঠিক করে নিই। সো এটি আমার নিজের কাছেই নিজে একটা অপ্রস্তুত তৈরি হয়ে যায়, অপ্রস্তুত ঘটনা তৈরি হয়ে যায়। এর ফলে আমি আসলে একটু খুবই এম্বারাস সিচুয়েশন ফিল করি মনে মনে। এটি হয়তো আসলে অনেকের ক্ষেত্রেই হতে পারে, এটি হয়তো তেমন কোনো ব্যাপার না, কিন্তু স্টিল এটি আমার কাছে মনে হয়েছে যে মানে এই জায়গাটা আমাকে একদম ইনিশিয়ালি খুব অপ্রস্তুত করে তোলে। সেকেন্ড যে ব্যাপারটি আমার প্রবলেম হয়েছে ভাইবাতে, আমার কাছে মনে হচ্ছে আমার ওভার কনফিডেন্স আসলে এই ভাইবাটি খারাপ করার জন্য দায়ী। কিভাবে ওভার কনফিডেন্স? ন্যাচারালি আমি আমার কাজের সুবিধার্থে আমি দেশে বিদেশে অনেক ধরনের ডেলিগেটদের সাথেই সাধারণত আমরা কথা বলি এবং সেটাই অবশ্যই ইংলিশেই কনভারসেশন করি। সো এর ফলে আমার যেটি দরকার ছিল যে আমি কিন্তু আগে থেকে জানি যে তাদের ভাইবা বোর্ডে কি কি ধরনের প্রশ্ন করতে পারে, এবং আমার আগে থেকেই উচিত ছিল এই পসিবল কোশ্চেনগুলো আনসারগুলো খুব গুছিয়ে রেডি করে রাখা এবং এই আনসারের যে লিডিং প্রশ্ন হতে পারে সেই লিডিং প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়া। প্রয়োজন বোধে সিনিয়রদের সাথে বা আমার যারা কলিগ যারা অক্সফোর্ডে চান্স পেয়েছে আগে তাদের সাথে একটু ডেমো যদি একটু প্র্যাকটিস করে নেওয়া যায় তাহলে এই ভাইবা বোর্ডটি আর অনেক সুন্দর এবং প্রাণবন্তভাবে ফেস করা যেত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমি ন্যাচারাল যেভাবে কথা বলি সেভাবে হয়তো আমি ভাইবা বোর্ডটি উতরিয়ে আসতে পারবো। কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে এই ওভার কনফিডেন্সটাই আমাকে এই ভাইবা বোর্ডের ফেইলিউরের জন্য একটা বিগ স্টেপ ছিল। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে যখন প্রশ্নগুলো করেছে সেটি হয়তো আমি আনসার করতে পেরেছি, কিন্তু লিডিং কোশ্চেনে যখন গিয়েছে
আমি অপ্রস্তুত হয়ে পড়েছি এবং খুব ভালো বলতে পারিনি, এবং দেখা গেছে ইংলিশ বলার সময় আমার ওই স্পন্টেনিয়াসিটিটা আসলে ছিল না, যেটা এক্সামিনারদের কাছে খুবই খারাপভাবে ধরা পড়েছে। এবং থার্ড যে প্রশ্নটি ছিল, যে এটি আমার আসলে খুব রেডি হয়ে যাওয়া উচিত ছিল, যে এই প্রশ্নটি খুব কমন একটি প্রশ্ন যে কোনো ইউনিভার্সিটি ভাইবা বোর্ডে, যে তোমাকে কিছু টাকা ফান্ড দেওয়া হলো, তুমি কিভাবে ইউটিলাইজ করবে এটি। তো এখানে দুটি ব্যাপার খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে যে আপনার যদি ইউনিক কোনো রিসার্চ আইডিয়া থাকে যেটি তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে বা তাদেরকে স্ট্রাইকিং করতে পারে, যে এই ছেলেটা অথবা এই মেয়েটা খুব চমৎকার একটা আইডিয়া জেনারেট করেছে, সেটি আপনি বলতে পারেন। অথবা আপনাকে ওই ইউনিভার্সিটির এই টপিকে যদি কোনো রিসার্চ প্রপোজাল থাকে বা রিসার্চ অনগোয়িং প্রজেক্ট থাকে, তাহলে আপনার ক্ষেত্রে বেটার হবে ওই প্রজেক্টটার সাথে অ্যালাইন করে আপনাকে কিছু একটা বলা। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি ওদের ওয়েবসাইট দেখে বা ওদের প্রপোজাল দেখে আমি একটা আইডিয়াটা বললাম, এটা কেমন যেন একটু তেল মারা হয়ে যাচ্ছে না। আসলে মনে রাখবেন যে এই ভাইবা বোর্ডটি 10 থেকে 15 মিনিট বা কারো কারো ক্ষেত্রে সর্বোচ্চ 18 মিনিটের মতো হয়ে থাকে। তো এই 18 মিনিটে ওরা একটি আসলে খুব রিফাইন্ড একটা গল্প শুনতে চায়, যার থেকে ওরা আন্দাজ করতে চায় যে আপনি কতটা অ্যালাইন তাদের কর্মকাণ্ড সম্পর্কে, আপনি কতটা ওয়াকিবহল তাদের অনগোয়িং প্রজেক্ট সম্পর্কে। অর্থাৎ তারা বুঝতে চায় যে আপনি অক্সফোর্ডে পড়তে চাচ্ছেন, তো অক্সফোর্ড সম্পর্কে আপনি কি জানেন, অক্সফোর্ডের মানুষদের সম্পর্কে আপনি কি জানেন, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি কতটা জানেন। সো আপনাকে কিছুটা অভিনয় করতে হবে এখানে, যে আপনি আপনার ইচ্ছা এবং আকাঙ্ক্ষাগুলোকে ঘুরে ফিরে অক্সফোর্ডের ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে অ্যালাইন করেছেন বা করতে চান, এই কথাটা আপনাকে বলতে হবে। আর শেষ যে ভুলটি আমি করেছি, যেটি বলছিলাম, যে সাধারণত এই প্রশ্নটি খুব কমনলি করা হয়, যে আপনি কি আমাদের কাছে আর কিছু জানতে চান কিনা। সো এই প্রশ্নের আনসার অনেকভাবে আপনি করতে পারেন। আপনি অবশ্যই কোনো একটা পার্টিকুলার বিষয় তাদের কাছে জানতে চাইবেন। আপনি কখনোই বলবেন না যে আমার কিছুই জানার নাই, আমি সবই জানি। এই কথাটি অসম্ভব রকমের নেগেটিভ হয়ে এক্সামিনারদের কাছে ধরা পড়ে। সো বুঝতেই পারছেন যে পুরো এক্সামিনেশনে অলমোস্ট প্রতিটা পার্টি আসলে আমি খুব অপ্রস্তুত ভাবে আনসার করেছি বা ইনকারেক্টলি আনসার করেছি, অথবা এমন আনসার করেছি যেটা আসলে ওদের টার্মস এন্ড গোলস এন্ড অবজেক্টিভের সাথে আসলে অ্যালাইন না। আমি আমার মতো করে এক্সামিনেশন দিয়েছি। সো যার ফলশ্রুতিতে হয়েছে প্রায় 1 মাস 4 দিন পরে একটা ইমেল আসে যে আপনাকে আসলে সিলেকশন করা হয়নি, এটি একটি কম্পিটিটিভ এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এভাবে আপনাকে ডিসক্রিপশন করেছে। সো যেভাবেই বলা হোক না কেন, আলটিমেটলি যে কোনো আনসাকসেসফুল বা যে কোনো ফেলিউরই আপনার জন্য কষ্টে। কিন্তু আমি এই সেশনটি করার উদ্দেশ্য এটি, যে আমার এক্সপিরিয়েন্স থেকে হয়তো আপনারা অনেকেই একটু সতর্ক হবেন, অনেকেই কিছুটা ইনসাইট পাবেন যে ভাইবা বোর্ডগুলো আসলে কিভাবে ফেস করতে হয়, এবং ভাইবার একটি সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আপনারা ধারণা পাবেন। আমি আশা করছি এই ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের এবং আপনাদের যারা কাছে আছেন এবং যারা ফিউচারে উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ডে অ্যাপ্লাই করতে চান অথবা অন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চান, সব ক্ষেত্রে এই ভিডিওটি একটি ল্যান্ডমার্ক ভিডিও হয়ে থাকবে এবং একটু সহায়ক ভূমিকা পালন করবে। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা নতুন কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।